প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আলোচনা করব আমাদের পঞ্চম অধ্যায় থেকে কিছু অতিরিক্ত সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, যেটা তোমার জন্য কমন উপযোগী, অর্থাৎ তোমার পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলো তোমরা কমন পেতে পারো। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি টি ছকের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। আমরা যদি টি ছকের বৈশিষ্ট্যগুলো একটু দেখি, একটি হিসাবের শিরোনাম থাকবে, অর্থাৎ টি ছকের কথা যদি আমরা একটু খেয়াল করি, টি ছকের উপরে কিন্তু হিসাবের শিরোনামটা উল্লেখ করা থাকে। তারপর বলছে ছকটি ডেবিট এবং ক্রেডিট দুইটি অংশে বিভক্ত থাকবে, অর্থাৎ ডেবিট ক্রেডিট দুইটা আলাদা আলাদা অংশে আমাদের ভাগ করতে হবে। তারপর বলা হয়েছে উভয় অংশে 4টি করে মোট 8টি কলাম থাকবে। আমরা যদি টি ছককে দুইটা ভাগে ভাগ করে ফেলি, দুইটা আলাদা আলাদা ভাগের প্রত্যেকটি অংশে 4টি করে টোটাল 8টি কলাম এখানে থাকবে। তারপর আছে নির্দিষ্ট সময় পর পর হিসাবের উদ্বৃত্ত ডেবিট এবং ক্রেডিট দিকের যোগফলের পার্থক্য নির্ণয় করতে হয়। সাধারণত টি ছকে একটা নির্দিষ্ট সময় পর পর, এটা হতে পারে 1 মাস, হতে পারে 1 বছর পর পর আমরা সাধারণত উদ্বৃত্তটা নির্ণয় করি। এবং সবার শেষে বলা হয়েছে এখানে হিসাবের কোড নম্বর থাকবে, অর্থাৎ আমরা যখন টি ছকটা তৈরি করি আমাদের ডান সাইডে থাকে এই হিসাবের কোড নম্বরটি। এরপর চলে যাই আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে চলমান জের হিসাবের একটি নমুনা ছক অঙ্কন করো। অর্থাৎ চলমান জের ছকটা ঠিক কেমন হবে সেটাই আমাদের দেখাতে বলা হয়েছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা চলমান জের ছক। এখানে আমরা প্রথমে হিসাবের শিরোনাম অথবা হিসাবের নাম এবং আমাদের ডান সাইডে দেখতে পাচ্ছি হিসাবের কোড নাম্বার। আমরা যদি একটু হিসাবটা খেয়াল করি, আমাদের এখানে দেখো তারিখের একটা কলাম, বিবরণের জন্য আমরা একটা কলাম রাখবো, তারপর থাকবে জাবেদা পৃষ্ঠার জন্য একটা কলাম, এবং মোট 4টি টাকার ঘর আমরা এখানে উল্লেখ করব। 2টা থাকবে বিবরণকৃত টাকা এবং 2টি থাকবে উদ্বৃত্ত বা জেরের টাকা। এই টোটাল 7টি কলাম মিলে আমাদের চলমান জের ছক আঁকতে হয়। এরপর চলে যাই আমরা আমাদের 7 নং প্রশ্নে। 7 নং প্রশ্নে বলা হয়েছে মায়া এন্টারপ্রাইজ 2024 সালের জুন 1 তারিখে নগদ 5 লক্ষ টাকা এবং 3 লক্ষ টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসায় আরম্ভ করেন। উক্ত লেনদেনের বৃদ্ধিতে মালিকানা সত্ত্বের অর্থাৎ ওইর ওপর কি পরিবর্তন আনবে? যদি আমরা প্রথমে একটু আমাদের লেনদেনটা খেয়াল করি, এখানে বলা হয়েছে জুনের 1 তারিখে নগদ 5 লক্ষ টাকা এবং 3 লক্ষ টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসায় আরম্ভ করা হয়। তো আমরা যদি ব্যবসায় আরম্ভ করি সেক্ষেত্রে আমাদের জাবেদা হয় নগদান হিসাব ডেবিট। তারপরে যেহেতু এখানে আসবাবপত্র নিয়েও ব্যবসা আরম্ভ করা হয়েছে তাই আসবাবপত্র হিসাবও হয়ে যাবে ডেবিট। এবং যদি আমরা ক্রেডিট দিকটা চিন্তা করি তাহলে হবে মূলধন হিসাব ক্রেডিট। তাহলে দেখো যেহেতু মূলধন হিসাব ক্রেডিট হচ্ছে, মূলধন হিসাবে টোটাল 3 লক্ষ এবং 5 লক্ষ অর্থাৎ 8 লক্ষ টাকা বৃদ্ধি পেয়ে যাবে। মূলধন হিসাব বৃদ্ধি পেলেই আমরা কিন্তু সেক্ষেত্রে ক্রেডিট লিখে থাকি। যেহেতু আমরা ব্যবসায় আরম্ভ করেছি তার মানে আমাদের মালিকানা সত্ত্বের পরিমাণ 8 লক্ষ টাকা বৃদ্ধি পেয়ে যাবে। এরপর চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্ন 8 নং প্রশ্ন। 8 নং প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি জনাব তপু 2024 সালের 1 জানুয়ারি নগদ 2 লক্ষ টাকা এবং প্রতিটি 8 লক্ষ টাকা মূল্যের 3টি ফটোকপি মেশিন নিয়ে স্মৃতি কম্পিউটার নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান শুরু করেন। উক্ত লেনদেনের সাথে জড়িত হিসাবের শ্রেণী দেখাও। আচ্ছা, তাহলে এখানে যদি আমরা একটু লেনদেনটা খেয়াল করি, বলা হয়েছে নগদ 2 লক্ষ টাকা এবং 8 লক্ষ টাকার 3টি ফটোকপি মেশিন নিয়ে একটা ব্যবসা শুরু করা হয়েছে। তাহলে আমরা যদি হিসাবগুলোর কথা একটু চিন্তা করি, যখন আমরা ব্যবসা শুরু করি সেক্ষেত্রে আমাদের 2টা বিষয় নিয়ে ব্যবসা শুরু করা হয়েছে। সো এখানে আমাদের 3টা হিসাব তৈরি হবে। একটা হলো নগদান হিসাব, দ্বিতীয়টা হলো অফিস সরঞ্জাম হিসাব। যেহেতু এখানে ফটোকপি মেশিন নিয়ে ব্যবসা করা হচ্ছে তাই অফিস সরঞ্জাম হিসাব, এবং সবার শেষে থাকছে মূলধন হিসাব, কারণ এখানে মূলধন নিয়েই আমরা ব্যবসাটা শুরু করেছি। তাহলে প্রথমে আসি নগদান হিসাব। নগদান হিসাব যেহেতু আমাদের সম্পদের পরিমাণটাকে বাড়াচ্ছে তাই এটা চলে যাবে হিসাবের সম্পদের শ্রেণী বিভাগে।
অফিস সরঞ্জামও ঠিক তেমনিভাবে আমাদের এক ধরনের সম্পদ হিসেবে কাজ করে এবং মূলধন হিসাব আমাদের মালিকানা সত্ত্বকে নির্দেশ করে। এরপর চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্ন। রাফসান এন্টারপ্রাইজের 2023 সালের জানুয়ারি মাসে মালিক কর্তৃক ব্যবসায় আসবাবপত্র আনয়ন 15,000 টাকা এবং মালিকের জীবন বীমার প্রিমিয়াম প্রদান 2,000 টাকা। উক্ত লেনদেনের সাথে জড়িত হিসাবের শ্রেণী উল্লেখ করে কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো। আচ্ছা, এখানে প্রথমে বলা হয়েছে হিসাবের শ্রেণীবিভাগ দেখাতে এবং তারপর বলা হয়েছে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে। তাহলে প্রথমে আমরা একটু দেখি, আমাদের এখানে বলা হয়েছে আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করা হয়। যখন আমরা আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করছি, আমাদের জাবেদা হবে আসবাবপত্র হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট। যদি আমরা আসবাবপত্রের শ্রেণীবিভাগ করতে চাই তাহলে সেটা হবে সম্পদ। কারণ হিসেবে আমরা লিখতে পারি এখানে আমাদের সম্পদের পরিমাণটা বৃদ্ধি পেয়ে গেছে। তারপর যদি আমরা মূলধন হিসাব বলতে চাই, মূলধন হিসাব আমাদের মালিকানা সত্ত্বের পরিমাণটাকে বৃদ্ধি করছে, এই জন্য এই মূলধন হিসাব হয়ে যাবে ক্রেডিট। এবার চলে যাই আমাদের পরবর্তী লেনদেন। পরবর্তী লেনদেনে বলা হয়েছে মালিকের জীবন বীমা প্রিমিয়াম প্রদান করা হয়েছে 2,000 টাকা। যখন মালিকের জীবন বীমার প্রিমিয়াম প্রদান করা হয়, মালিক কিন্তু নিজস্ব কোনো ইনকাম নেই, বিজনেস থেকে যা যা ইনকাম করে তার থেকেই তার নিজস্ব সকল ব্যয় তিনি মিটিয়ে থাকেন। তাই তাকে তার জীবন বীমা প্রিমিয়াম প্রদান করার জন্য উত্তোলন করতে হবে। তাই জীবন বীমা প্রিমিয়াম প্রদানের ক্ষেত্রে দুই ধরনের হিসাব প্রভাব বিস্তার করে, একটা হলো উত্তোলন হিসাব আর একটা হলো নগদান হিসাব। তার মানে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কারণ হিসেবে আমরা বলতে পারি উত্তোলন আমাদের মালিকানা সত্ত্বকে হ্রাস করে ফেলে এবং নগদান হিসাব আমাদের সম্পত্তির পরিমাণকে হ্রাস করে ফেলে। তাহলে দেখো, এই ছিল আমাদের পঞ্চম অধ্যায় থেকে কিছু অতিরিক্ত প্রশ্ন। আমরা এখানে কিছু গাণিতিক প্রশ্ন দেখেছি এবং কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেখেছি। আশা করছি প্রত্যেকটি প্রশ্নই সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।